আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা। আরব সম্মেলনের মধ্যে হামলা নিয়ে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু। এদিকে কাতারে আর হামলা করবে না ইসরায়েল বলছে ট্রাম্প। আরও থাকছে সীমান্তে বেড়েছে অস্ত্র চোরাচালান। এবং সর্বশেষ থাকছে নেপালে দুদিনেই নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি জেনজিদের। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন প্রায় এক দশক ধরে পত্রিকাটি তার বিরুদ্ধে মিথ্যার অভিযান চালাচ্ছে এবং এটি রেডিক্যাল লেফট ডেমোক্রেট পার্টির ভার্চুয়াল মুখপত্রে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সোমবার 15 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আজ আমি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধপতিত সংবাদপত্র, যা রেডিক্যাল লেফট ডেমোক্রেট পার্টির একটি ভার্চুয়াল মুখপত্রে পরিণত হয়েছে। রিপাবলিকান নেতা ট্রাম্প অভিযোগ করেন, নিউ ইয়র্ক টাইমস তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে সেই খবরটি পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে ছেপেছে। ট্রাম্পের দাবি, এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান। তিনি আরও অভিযোগ করেন, সংবাদপত্রটি তার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট এগেইন মাগা আন্দোলন সহ গোটা জাতির বিরুদ্ধে অসত্য প্রচার চালিয়েছে। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের সংবাদ প্রকাশনাকে ট্রাম্প অন্য লিবারেল মার্কিন গণমাধ্যম যেমন এবিসি ও সিবিএসের সঙ্গে এক কাতারে উল্লেখ করেন। তার দাবি, এই গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপব্যবহার ও আক্রমণ চালিয়ে আসছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, আমি গর্বিত যে একসময়ের সম্মানিত এই পত্রিকাটিকে জবাবদিহিতার আওতায় আনছি, যেমনটা আমরা ভুয়া সংবাদ প্রচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে করেছি, যেমন জর্জ স্লোপাডোপোভাস বা এবিসি ও ডিজনি, এবং 60 মিনিটস ও সিবিএস বা প্যারামাউন্টের বিরুদ্ধে আমাদের সফল মামলা। তারা জানত যে তারা একটি অত্যন্ত জটিল নথি ও ভিজুয়াল বিকৃতির মাধ্যমে আমাকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করছে, যা প্রকৃতপক্ষে একটি ধরনের বিদ্বেষমূলক মানহানি। তাই শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ অর্থে এই মামলা মীমাংসা করা হয়। টাইমসকে আরও আক্রমণ করে ট্রাম্প অভিযোগ করেন, মার্কিনের সংবাদপত্রকে দীর্ঘদিন তাকে মিথ্যা ও মানহানিকরভাবে আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, তারা বহুদিন ধরে পরিকল্পিতভাবে এই ধরনের অপব্যবহার চালিয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি। নিউ ইয়র্ক টাইমসকে দীর্ঘদিন আমাকে মিথ্যা, কলঙ্কিত ও মানহানিকরভাবে আক্রমণ করার সুযোগ দেওয়া হয়েছে এবং আজই সেটির ইতি ঘটছে। মামলা দায়ের করা হচ্ছে মহান ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। মেক আমেরিকা গ্রেট এগেইন। আরব সম্মেলনের মধ্যে হামলা নিয়ে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন তিনি সেখানে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। গত সপ্তাহে কাতারে হামলার পর আরব ও ইসলামিক রাষ্ট্রগুলো যখন করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে, তখন নেতানিয়াহু এই হুমকি দিলেন। খবর রয়টার্স। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর যে ধরনের উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ঠিক একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর। কাতারে হামলার পর আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাতারের পাশে দাঁড়াতে যখন সম্মেলনের আয়োজন করেছে, তখনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উড়ে যান ইসরায়েল। সেখানে গিয়ে তিনি তেল আবিবকে আরও শক্তভাবে সহযোগিতার কথা জানান। যদিও কাতারে ইসরায়েলের হামলার ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ওয়াশিংটন। নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে রুবিও বলেন, গাজা যুদ্ধ একটি পন্থায় শেষ হতে পারে যদি হামাস সব জিম্মিদের মুক্তি দেয় এবং আত্মসমর্পণ করে। তিনি আরও বলেন, যদিও যুক্তরাষ্ট্রের চাওয়া কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই যুদ্ধ শেষ হোক, কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা দেখছি না। এজন্য আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে। এই অবস্থায় দেশটিতে হামলা চালানোর আগে ওয়াশিংটনকে জানায়নি ইসরায়েল। এ বিষয়ে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের অর্থাৎ ইসরায়েলকে আরও সতর্ক হতে হবে। তারা হামাসকে যা করার করুক, কিন্তু মনে রাখতে হবে কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র। হামাস জানায়, ওই হামলায় তাদের 5 সদস্যসহ মোট 6 জন নিহত হয়। এতে তাদের নেতাদের হত্যা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এই হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বকে বাস্তবিক এবং প্রায়োগিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে কাতারে আর হামলা করবে না ইসরায়েল বলছে ট্রাম্প। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের অপর মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। সোমবার 15 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না,
কিন্তু তিনি অর্থাৎ নেতানিয়াহু ভবিষ্যতে কখনো কাতারে হামলা করার নির্দেশ দেবেন না। এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন। কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গত ৮ সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী। হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া ও গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা ছিলেন সেই হামলার লক্ষ্য। মাত্র ১৫ মিনিট স্থায়ী হওয়া সে অভিযানে দোহায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ৫ জন সহ মোট ৬ জন নিহত হলেও সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হায়া এবং হামাসের হাই কমান্ডের সদস্যরা। এই ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের নিন্দা জানিয়েছে। এদিকে হামলার কয়েক ঘণ্টা পর ৯ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেছিলেন, কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল। ব্রিফিংয়ে লিভিট বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন। নেতানিয়াহু বলেছিলেন তিনি শান্তি স্থাপন করতে চান এবং তার শিগগিরই চান, তাই আমাদের কাছে আগে থেকে এ হামলার খবর ছিল। নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্টিভ উইটকফের মাধ্যমে দোহাকে আসন্ন হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিলেন। পরে কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি থেকেও দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে সোমবার ওভাল অফিসে অ্যাক্সিওসের এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি হামলার তথ্য যেভাবে পেয়েছেন আমিও ঠিক সেভাবে পেয়েছি। সূত্র আনাদোলু এজেন্সি। আরও থাকছে সীমান্তে বেড়েছে অস্ত্র চোরাচালান। দেশের সীমান্ত গলে ঢুকছে অবৈধ অস্ত্র। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কয়েকটি চক্র দেশের পশ্চিম দক্ষিণ পূর্ব সীমান্তের পাশাপাশি ছোট সীমান্ত দিয়েও আনা হচ্ছে অস্ত্র। বিশেষ করে গত ৩ মাসে এই চোরাচালানের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। এ সময়ে দেশের বিভিন্ন সীমান্ত থেকে শুধু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উদ্ধার করেছে অর্ধশত অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার হয়েছে সহস্রাধিক রাউন্ড। উদ্ধার পাওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ছোট অস্ত্র বেশি। বিজিবির তথ্য অনুযায়ী গত ৩ মাসে ১৬টি দেশি বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শটগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য দেশীয় অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়েছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ৬টি রিভলভার, ৫২টি সব ধরনের গান, ৮৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, 4টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০.৪৪ কেজি গান পাউডার এবং ২৩৩টি ব্ল্যাঙ্ক কার্টিজ জব্দ করেছে বিজিবি। বিজিবির দায়িত্বশীলরা বলছেন, গত বছরের তুলনায় চলতি বছরের শেষ কয়েক মাসে অস্ত্র কারবারিরা বেশি তৎপর হয়েছে। কয়েকটি চক্র সীমান্ত দিয়ে তারা অবৈধ অস্ত্র আনছে। অস্ত্রগুলো সমতল ও পাহাড়ের সন্ত্রাসীদের কাছে হস্তান্তর করা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এসব অবৈধ অস্ত্র আনা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, গত আগস্ট মাস থেকে অস্ত্র কারবারিদের তৎপরতা বেড়েছে। বিভিন্ন সীমান্তে কারবারিরা ধরাও পড়ছে, উদ্ধার হচ্ছে অবৈধ অস্ত্র, যেগুলো দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ব্যবহার হতে পারে। অস্ত্র চোরাচালান প্রতিরোধের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দেওয়া তথ্যানুযায়ী অস্ত্র চোরাচালানের জন্য চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, কক্সবাজার সীমান্ত বেশি ব্যবহার হচ্ছে। এসব সীমান্তে বিভিন্ন পণ্যের আড়ালে করে অস্ত্রগুলো আনা হয়, বিশেষ করে ছোট অস্ত্র। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি বনাঞ্চল দিয়ে আসার পাশাপাশি সাগর পথেও অস্ত্র নিয়ে আসা হচ্ছে। সীমান্তে অস্ত্র চোরাচালান ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এছাড়া তাদের অভিযানিক কার্যক্রমও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। এদিকে বাংলাদেশের অসংখ্য নৌযান জলসীমা অতিক্রম করে রহস্যজনকভাবে মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করছে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি বলেন, গত ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৮ লাখের বেশি ইয়াবা, প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ৮৮ কোটি টাকার বেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময়ে সীমান্ত দিয়ে আসা ২২টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলিসহ ৫ জনকে আটক করা হয়। সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো মিয়ানমার থেকে আসা। দেশটির রাখাইন রাজ্য আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাবার পর মাদক ও অস্ত্র চোরাচালানে জড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। অস্ত্র চোরাচালান ঠেকাতে তথ্য আহ্বান বিজিবির। গতকাল সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্তের অস্ত্র কারবারিদের তথ্য চেয়ে অনুরোধ জানানো হয়েছে।
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে বিজিবি। এবং সর্বশেষ থাকছে নেপালে দুদিনেই নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি জেনজিদের। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির একদল তরুণ। গত রোববার রাতে রাজধানী কাঠমান্ডুর বালুয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ ও স্লোগান দেয় জেনজি আন্দোলনের অন্যতম নেপথ্য নায়ক সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন একটি দল। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিচ্ছেন, পাশাপাশি প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগও দাবি করেছেন তারা। গতকাল নেপালি সংবাদমাধ্যম সেতুপ্রতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিক্ষোভে গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের আটকাতে পারবে না, যেখান থেকে বসিয়েছি সেখান থেকেই তুলে ফেলব। তিনি আরও অভিযোগ তোলেন, অ্যাডভোকেট ওম প্রকাশ আটজল ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন। বিক্ষোভে গুরুং গত সপ্তাহের বিক্ষোভে হতাহতদের স্বজনদেরও সঙ্গে এনেছিলেন। এদিকে প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী আটজল আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। এর আগে তিনি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী ও কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। সুপ্রিম কোর্টে লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান করার বিরুদ্ধে রিট করে আলোচনায় আসেন আটজল। তিনি নানা জনস্বার্থ মামলায় লড়াই করেছেন এবং কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কার্কির নিয়োগের সময় প্রেসিডেন্ট পাউদেলের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। এমনকি কার্কির শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার খনাল সাবেক অর্থ সচিব। তিনি সম্প্রতি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংস্কার সুপারিশ কমিশনের চেয়ারম্যান হিসেবে কেপি শর্মা ওলির সরকারকে 447 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে অর্থনীতির দুর্বল দিকগুলো, সেসব সমস্যার কারণ, তাৎক্ষণিক করণীয় ও দীর্ঘমেয়াদী সমাধানের প্রস্তাব তুলে ধরা হয়। জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ঘিসিং ছিলেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তার দক্ষ ব্যবস্থাপনার কারণে নেপালে লোডশেডিং বন্ধ হয়। এজন্য তিনি সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। তবে কয়েক মাস আগে কেপি শর্মা ওলির সরকার তাকে সরিয়ে দিয়ে হিতেন্দ্র দেব সাক্ষ্যকে বসায়। গতকাল এই তিনজন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী কার্কি প্রথমে তিনজনের সঙ্গেই ফোনে কথা বলেন, পরে তাদের দফতরে ডেকে এনে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। এর আগে সুশীলা কার্কি জ্যেষ্ঠ আইনজীবী সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল করেন। গত রোববার সকাল থেকেই কার্কি মন্ত্রিসভা গঠনে আলোচনা শুরু করেন। মন্ত্রিসভায় সর্বোচ্চ 11 জন সদস্য থাকতে পারবেন, প্রধানমন্ত্রী সহ, অর্থাৎ যেসব মন্ত্রী নিয়োগ পেয়েছেন তাদের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হতে পারে। পরে অবশ্যই সুশীলা কার্কির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মন্ত্রিসভার আকার 15 সদস্যের বেশি হবে না। অল জেনজি আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করার পর গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন সুশীলা কার্কি। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি দেশটির প্রাক্তন প্রধান বিচারপতি। সে সময়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি দেশটিতে ব্যাপক জনপ্রিয়। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরই সংসদ ভেঙে দেওয়া হয় এবং আগামী 5 মার্চ নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।